হিসাব নিকাশের সহজ সমীকরণ ও ব্যবসায়ের নানা সম্ভাবনা নিয়ে দেশ সমাচারের নিয়মিত আয়োজন ফাইন্যান্স কর্নারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। প্রিয় দর্শক, আমরা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানকে যারা নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যায় তাদের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটাকে করে থাকি। সো আমাদের আজকের অতিথি জনাব শাহজালাল চৌধুরী এফসিএ, যিনি বর্তমানে কাজ করছেন ইফাদ এফএমসিজিতে অ্যাজ এ সিএফও হিসেবে। এছাড়াও উনার দীর্ঘ ক্যারিয়ারে উনি অনেকগুলা কোম্পানিতে কাজ করেছিলেন এবং মেঘনা গ্রুপে অনেকগুলা কনসার্নে জিএম হিসেবেও কাজ করেছেন। সো সাধারণত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মাইনুদ্দিন, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ। সাধারণত আপনি যদি আপনার একটু ক্যারিয়ার জার্নিটা আমাদের সাথে শেয়ার করতেন এবং কিভাবে আপনি সিএফও হলেন। ক্যারিয়ার জার্নি বলতে আমি আসলে 2009 এ জয়েন করি আমার সিএ ফার্ম আবেদ মাসুক অ্যান্ড কোম্পানিতে। দেন 2012 আমার সিসি কমপ্লিট হয়। সিসি কমপ্লিটের সময় আমি আসলে 2টা লেভেল কোয়ালিফাই করি। দেন আমি আহমেদ মাসুক ছেড়ে একটা আইটি কোম্পানিতে জয়েন করি। যেহেতু আইটিতে তৎকালীন সময় একটা ক্রেজিনেস ছিল এবং আইটির অ্যাকাউন্টসে বেশ দুর্বলতা একটা ছিল। তো সেটা ডেলের একটা কোম্পানি বাংলাদেশে, আইএসএল নাম। সেটা থেকে আমি পরবর্তী পর্যায়ে আপনার এইচপির একটা কনসার্নকে বাংলাদেশে নিয়ে আসি। অর্থাৎ বাংলাদেশে আমি প্রথম একটা কোম্পানি নিয়ে আসি, যেটা হচ্ছে জন স্কালি কোম্পানি অ্যাস ইনফ্রাকশন পয়েন্ট। ওই কোম্পানিটা বাংলাদেশে সেট আপ করি। বাট ওরা চাচ্ছিল আমাদের দেশে মোবাইল বিজনেস করতে, আর আমি চাইছিলাম আইটি বিজনেস এক্সপানশন করতে। আনফর্চুনেটলি মোবাইলে তখন আমাদের অনেক নীতি সহায়তা ছিল না বাংলাদেশ গভর্নমেন্টের। মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল সেট এসবে। তো তখন আমরা ওই কোম্পানিটাতে আমি সুইচ করে হাইটেক ভিশন কোম্পানিতে জয়েন করি আর কি। সেটাও একটা গ্লোবাল হাইটেক ইন্ডাস্ট্রির আইটি, বাট সেটার ব্রেড অ্যান্ড বাটার আসতো গার্মেন্টস থেকে। তো ওটা ছিল অন্বেষা গ্রুপ। তো ওটার মালিক দেখা যাচ্ছে তার গার্মেন্টসে প্রায় কোনো না কোনো সমস্যা হতো। দেন উনি আমাকে গার্মেন্টসের অল ওভার রেসপন্সিবিলিটি দিয়ে দেয়। মূলত তখন থেকেই আসলে আমি অপারেশন এবং ফাইন্যান্স দুইটা দেখা শুরু করি। আনফর্চুনেটলি উনি মারা যান, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো ইন বিটুইন টাইম কোভিড হয়। কোভিডের সময় বা তার আগে ওনার সাথে আমার একটা গার্মেন্টসের একটু আপস অ্যান্ড ডাউন হয়। দেন আমি এটা ছেড়ে ইন দ্য মিডিয়াম টাইম কোয়ালিফাই করি। আমি ভেন্ডার গ্রুপে জয়েন করি। ভেন্ডার গ্রুপে আমার ইনিশিয়াল জয়েনিং ছিল এজিএম হিসেবে এবং আমার হাতে মেঘনা পাল্প অ্যান্ড পেপার বলা চলে একদম গ্রিন ফিল্ড থেকে লাইভে আসে। ইভেন এটার ইন্ডাস্ট্রিয়াল সেট আপ, ইঞ্জিনিয়ারিং পার্ট, এটার ইলেকট্রিক্যাল পার্ট, অ্যাকাউন্টস পার্ট সব কিছুতেই আমার একটা ইনভলভমেন্ট ছিল। এবং থ্যাঙ্কস টু চেয়ারম্যান মোস্তফা কামাল, উনি আমাকে ডিরেক্ট অ্যাক্সেস দিয়েছেন এবং বলছেন এটা যেভাবে হোক এটাকে আসলে লাইভে নিতে হবে, কারণ উনি ইন্ডাস্ট্রিটা কিনেছিলেন 2009-এ, বাট আমি জয়েন করি 2016-এ। প্রায় 6 থেকে 7 বছর ধরে ইন্ডাস্ট্রিটা ওনারা আসলে লাইভ নিতে পারে নাই। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে আমার হাতে পেপার মিলটা হয়, দেন টিস্যু ইউনিটটা হয়। তারপরে আমি এটাতে আপনার A4 পেপারে যেটা, তারপর খাতা যেটা দেখতেছেন, স্টেশনারি, এগুলো সব কিছুই এখান থেকে হয়। দেন আমি সুইচ করি হচ্ছে এফএমসিজি ডিভিশন মেঘনার। এফএমসিজি ডিভিশনে আমার হাতে হয় আপনার তাদের বিস্কুট, ব্রেড এন্ড বাটার, প্লাস হচ্ছে তাদের যেটাকে বলে আপনার বেভারেজ। এই এফএমসিজি ডিভিশনে থাকা অবস্থায় আবার আমাকে কয়েকটা ইন্ডাস্ট্রি টেক ওভার করতে হয় মেঘনার। 1 নম্বরে হচ্ছে ওদের স্টিল স্ট্রাকচারের বিল্ডিংটা। দেন ওইটাতে কিছু গ্যাস প্রোডাকশন আমরা করি, নিয়ন আর্গনের গ্যাস, সেটা করি। দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফুড গ্রেড, যেটা আসলে ট্রান্সকম ইউজ করে বেভারেজে, সেটা করা হয়। কম্বাইন্ড পাওয়ার সাইকেলের ওইটার কাজটা আমার হাতে করা হয়। দেন এলপিজিটা করি। পাশাপাশি বেভারেজকে স্ট্রিমলাইন করা হয়। দেন বিস্কুট লাইন ওপেন করা হয়। ইন বিটুইন টাইমে আমি প্রায় 11টা কোম্পানির এসএপি ডেভেলপমেন্ট হ্যামে। তো দেখা যাচ্ছে মেঘনাতে আমার একটা সমস্যার জায়গা যেটা ছিল, আমাকে প্রত্যেকবারই নিউ ইন্ডাস্ট্রি দেখতে হইতো, যে কারণে আমাকে আসলে হেল্প করার মতো কেউ থাকতো না। সম্পূর্ণ একা এই জিনিসটা করতে হইতো। ইঞ্জিনিয়ারিং সাইডের লোক থাকতো, বাট জিনিসটাকে গুছিয়ে এনে একটা ডিসিশন মেকিংয়ের জায়গায় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমাকে লিড দিতে হতো এবং ডিরেক্টলি কাজটা করতে হতো চেয়ারম্যান সাহেবের সাথে, মোস্তফা কামাল সাহেবের সাথে, বা মাঝে মাঝে ওনার ছেলে মেয়ে যারা ছিল তাদের সাথে। ইন বিটুইন কেউ ছিল না। সো আমার পজিশন থেকে এটা করা সবকিছুই দেখা যাচ্ছে আমাকে নিজ দায়িত্ব করতে হতো। জি। আচ্ছা, মেঘনা থেকে আমি জব ছেড়ে যাওয়া প্ল্যান করি, যেহেতু আরেকটা নিউ ইন্ডাস্ট্রি দেখতে হবে। ইন বিটুইন টাইমে ইফাত থেকে আমার সাথে যোগাযোগ করা হয়। দেন আমি তাদের এখানে জিএম ফাইন্যান্স হিসেবে ফার্স্টে জয়েন করি। ব্যাস, তাদের অনেক কিছু এলোমেলো ছিল, এসএপি থেকে শুরু করে সব। এটা খুব সাকসেসফুলি আমি কমপ্লিট করার কারণেই আই বিলিভ যে 1 ইয়ারের ভিতরে তারা আমাকে সিএফও হিসেবে প্রমোট করে। কংগ্রেচুলেশন ওয়ান্স অ্যাগেইন।
সো ডেফিনিটলি ইটস এ গুড জার্নি এবং আপনি ম্যাগনাতে যেটা বললেন, নতুন অনেকগুলো উইংয়েও কাজ করেছেন এবং অনেকগুলো কনসার্নে দেখেছেন। সেমভাবে ইফাদেও আপনি একটা সেকশনকে দেখছেন এফএনসি পুরা কনসার্নের ব্যাপারটাগুলো। তা আমাকে একটু বলতে পারেন যে আসলে কেন সিএফও পজিশন এত ইম্পোর্টেন্ট? বা একটা অর্গানাইজেশনের সিএক্সও লেভেলের যে আমরা কেন বলি এটাকে আসলে? আসলে সিএফও ইম্পর্টেন্ট কি? সিএফও হচ্ছে যে যদি আপনি একটা বিজনেসকে একটা বডির সাথে তুলনা করেন এজ এ হিউম্যান বডি, সিএফও আসলে ব্রেইন এবং হার্টের কম্বিনেশন। শুধু ব্রেইন না, শুধু হার্ট না। কারণ সিএফও ব্রেইন এবং হার্টের কম্বিনেশন এই কারণে সিএফওকে আসলে অপারেশন তাতেও নলেজ রাখতে হয়, প্লাস তার ফান্ড এবং ক্যাশ ফ্লোকে ম্যানেজ করতে হয়। আপনি যদি অপারেশনটাকে মনে করেন প্রায়োরিটি বেশি দেন, ফান্ড আর ক্যাশ ফ্লোতে নজর না দেন, বিজনেস কোনো না কোনোভাবে ধাক্কা খেতে বাধ্য এবং এটা পড়ে যাবে। আবার আপনি যদি শুধু ফান্ড অ্যান্ড ক্যাশ ফ্লো নিয়ে মুভ করেন, তাহলে হচ্ছে ট্র্যাডিশনাল যেই বিজনেস মডেলটা থাকে সেটা হয়তো আপনি সাস্টেইন করতে পারবেন। বাট এক্সপোজার ও বিজনেসকে বড় করার ভিতরে বা আগিয়ে নিয়ে যাওয়ার ভিতরে কোনো ধরনের আপনার ইয়ে থাকবে না। সো এটা হচ্ছে এইজন্যই বলছি যে সিএফ রোলটা এতটা ভাইটাল এই জায়গাটা। এক সেন্টেন্সে বলা যায় না যে ব্রেন অ্যান্ড আর্টের কম্বিনেশন। আপনি অপারেশনের কথা বলছেন। আমরা জানি যেহেতু আপনি ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করছেন, ডে বাই ডে অনেকগুলা কস্ট ইনকার্ড হচ্ছে এবং অনেকগুলা কস্ট বেড়ে গেছে অনেকগুলো ফ্যাক্টরে। আমরা যদি বলি ওয়েজেসের জায়গা থেকে বলি, ব্যাংক ইন্টারেস্ট রেটের জায়গা থেকে বলি, ইউটিলিটি কস্টের জায়গা থেকে বলি, এবং মোস্টলি যেটা আমরা ডলারের কথা বলি, অনেকগুলো জায়গায় ইমপ্যাক্ট হচ্ছে। সো এই চ্যালেঞ্জিং পরিবেশে আপনি কিভাবে কস্ট ইফেক্টিভনেসটাকে আনেন বা কোন জায়গাগুলো ফোকাস দিয়ে থাকেন? বেসিক্যালি লাস্ট ১ বছরের কথা যদি চিন্তা করেন এটার কস্টগুলো ড্রাস্টিক্যালি বাড়ছে। এটাকে আসলে ডিরেক্টলি অ্যাড্রেস করা খুব স্বল্প সময়ের ভিতরে সম্ভব না। স্পেশালি ব্যাংক ইন্টারেস্ট এবং তার সাথে ইনফ্লেশন। রাইট। ২ টা এড করার কারণে যেটা হয়ে গেছে এখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর ডলার রেট তো 82 থেকে আসলে জাম্প করছে বলা চলে 122। এখন যদিও বলতেছে 122 আমার মনে হয় ওপেন মার্কেট ছেড়ে দিলে এটা 130 ক্রস করার কথা। তো এইখানে অ্যাড্রেসিং এর জন্য যেটা করেছি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা ম্যাক্সিমাম জায়গাগুলোতে এখন অটোমেশনে নজর দিয়েছি। দেখা যাচ্ছে আমি ওই জায়গাটাতে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট না করে একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করেছি। যেখানে হয়তো ১০০ জন লোক কাজ করতেছে একটা ইউনিটে, আমি সেখানে এমন কিছু মেশিনারি এড করেছি যেটা দিয়ে ওইখান থেকে আমার দেখা যাচ্ছে ৪০ জনকে আমি কমাইতে পারি। রিলিজ করতে পারি। বাট রিডিউসটা আবার আমি ম্যান পাওয়ারকে বের করে দেইনি। তারা আমার স্কিল ম্যান পাওয়ার। আমি সিমিলারলি আরেকটা প্ল্যান্ট বা আরেকটা ইন্ডাস্ট্রিতে আমি তাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার প্রোডাকশনটা হ্যাম্পার্ড হচ্ছে না। প্লাস আমার ওয়েজেসটা বাড়লেও সেটা আমি গায়ে নিতে পারছি। মানে আপনি ইফেক্টিভনেসটাকে বেরিয়ে ফেললেন। লিড টাইমটাকে রিডিউস করতে পারছেন। লিড টাইম রিডিউস করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, আমার একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হয়েছে এই ট্রানজিশন বা এই ইনফ্লেশন পিরিয়ডে। বাট এছাড়া অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। আদারওয়াইজ আপনাকে ইন্ডাস্ট্রি লে অফে যেতে হবে। যেটা আসলে খুবই মানে কি বলবো একটা কঠিন সিদ্ধান্ত এবং সেটা না করে এই জায়গাটায় আমরা কাজটা করেছি। প্রোডাক্টে কিছু আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি। কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট লঞ্চ করেছি যেগুলোতে আসলে মার্জিনটা থাকে যেটা আসলে অন্যগুলাকে কভার আপ করার ক্ষেত্রে সাহায্য। যেটা আমরা বলি সবসময় যে আসলে মার্জিনের জায়গা থেকে বা প্রফিটের জায়গা থেকে হয়তো একই রকম প্রফিট প্রত্যেকটা প্রোডাক্ট থেকে নেওয়া যায় না। আমরা অনেক সময় এভারেজ করি। অনেক সময় ডিসকাউন্টিং দিয়ে আমরা হয়তো ক্যাশটাকে জেনারেট করি। হ্যাঁ? আমি যেটা সবসময় আমার একটা মেসেজ বলি, আমরা অনেক সময় প্রফিট করি, অনেক সময় সেভ করি। হ্যাঁ? ব্যবসা থেকে। আমি কিছু টাকা সেভ করতে পারলাম ওই মুহূর্তে গিয়ে। আসলেও তাই। আমরাও এটাই করেছি। কিছু হাই মার্জিনের প্রোডাক্ট করেছি। যেটা বিক্রি করে মার্জিনটা এনেছি যেটা আসলে আমার রেগুলার প্রোডাক্টের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। সাপ্লাই সেভ করেছি আরকি। রাইট। সাপ্লাই চেইনের জায়গা থেকে যেহেতু অপারেশন নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি। সাপ্লাই চেইনের জায়গা থেকে ইনফেক্ট এলসি অপারেশনের আপনি মেকানিজম কিভাবে আপনার ক্যাশ মানে ক্রেডিট পিরিয়ডটাকে বা ক্যাশ অপারেটিং সাইকেলটাকে আপনি ইমপ্রুভ করেন কিভাবে? ক্যাশ অপারেটিং সাইকেল ইমপ্রুভ করার ক্ষেত্রে আমি আমার ফরেন সাপ্লায়ারের সাথে কিছু কাজ করেছি। যার মধ্যে হচ্ছে যে আমাদের মেক্সিমাম প্রোডাক্ট আসে চায়না থেকে। চায়না আমাদের অনেক দিনের দীর্ঘদিনের সাপ্লায়ার। সো সরাসরি তাদের গ্রুপ এমডির সাথে আমি বসেছি। তাদেরকে বাংলাদেশের সিনারিও ব্যাখ্যা করা হয়েছে। দেন তারা আমাকে কিছু ডেফারেন্সেস অ্যালাউ করেছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংক ইন্টারেস্ট নিয়ার অ্যাবাউট 14-15%। বাট আমি যদি ডেফারেল যাই বা ফ্রন্ট এন্ডে ডিসকাউন্টিং করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা নেমে আসতেছে সোফার রিক সহ প্রায় 7-8%। সো এটা তাকে কনভিন্স করার পর তারা এগ্রি করছে। এগ্রি করার কারণে আমার এখানে কিছু বেনিফিট আসছে। প্লাস আমি আগে যেগুলো সাইড এনসি করতাম সেগুলোকে ডেপার্ট করে আমি ক্যাশ সাইকেলটাকে মিটিগেট করার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আপনি আবার ইউপাস করেও আপনি এখানেও একটা ইউপাসে দেখা যাচ্ছে বাংলাদেশে করলে 1-2% এর বেশি থাকে না। থাকে না। বাট যদি আমি এটা ফ্রন্ট এন্ডে করতে পারি তাহলে সেক্ষেত্রে আপনার 4-5% থাকে।
Right. সেই কাজটাও আমরা চেষ্টা করেছি এবং হয়েছে আমাদের। ওয়ান্ডারফুল। সো আরেকটা জায়গা থেকে আপনি যেটা শুরুতেই বলছিলেন টেকনোলজি নিয়ে আপনার দীর্ঘ অভিজ্ঞতা। সো টেকনোলজির যে চেঞ্জটা এটা অ্যাজ এ সিএফও হিসেবে কিভাবে দেখছেন? এটা কি পজিটিভ Basically নাকি থ্রেট হিসেবে কাজ করবে অবশ্যই? না, থ্রেড বলতে কি টেকনোলজির মূল জিনিসটা হচ্ছে অ্যাডাপ্টেশন। থ্রেড বলতে কোনো কিছুই নাই যে টেকনোলজি আসলে হিউম্যান ছাড়া চলতে পারে না। একটা টেকনোলজি হলে আপনাকে হিউম্যান লাগবেই। এখন এই এআই টেকনোলজি এসেছে বা বিআই টুলস আসছে। এইগুলা আসলে একজন হিউম্যান কিন্তু আগে ইউজ করতে হবে। দেন হচ্ছে এটার থ্রেডের জায়গাটা আসবে। হ্যাঁ, বিআই টুলস ইউজ করলে দেখা যাচ্ছে আমার এমআইএস এ হয়তো ৫ জন লাগতো। এখন ২ জন লোক লাগবে। ওই ৩ জন হয়তো লাগবে না। কিন্তু মানে আমার টেকনোলজি ম্যানেজমেন্টে তো আবার আবার সেই জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে। আবার একটা ব্যাপার আছে, আমি ওই ৩ জনকে ছেড়ে কেন দিব? আমি এজ এ বিজনেসম্যান আমার চেষ্টা থাকবে নতুন আরেকটা উইং খোলা এবং সেই জায়গায় যাতে ওই ৩ জনকে আমি অ্যাকোমোডেট করতে পারি। আর তারা আমার স্কিল ম্যান পাওয়ার। তারা যদি এখান থেকে চলে যায়, তো সামহাউ আমার এই টেকনোলজি তো এই জায়গায় সীমাবদ্ধ থাকবে না। এটা আরো গেইন করবে। তো আমার সেজন্য তো ম্যান পাওয়ার লাগবেই। সো তাদেরকে অ্যাডাপ্টেশন করলে আমার মনে হয় এটাকে থ্রেট না দেখে অপরচুনিটি দেখা উচিত। আমাদের সময় খুব কম। শর্টলি লাস্টলি আপনার সাথে যদি জানতে চাই যে ইয়াং জেনারেশন যারা আছে, যারা ইয়াং প্রফেশনে বা এই ক্যারিয়ার গঠন করতে চায়, তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে? আসলে সবাইকে একটা জিনিস আগে করতে হবে, যেটা হচ্ছে যে আপনাকে আগে কোয়ালিফাই করতে হবে এজ এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কারণ আই বিলিভ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোয়ালিফাই না করে সিএফও পজিশনে যাওয়াটা আসলে একটু এম্বারেসিং। আর এটা হচ্ছে মেইন। আর অবশ্যই তাকে অ্যাকাউন্টসের ডেপথ নলেজ থাকতে হবে। তার সাথে সে বিজনেস অপারেশনটাকে অ্যাকোমোডেট করতে পারলেই তার কেরিয়ার খুব অল্প সময়ের ভিতরে সে সিএফও না শুধু এর উপরেও যাওয়া তার পক্ষে সম্ভব। থ্যাংক ইউ সাদর ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ মাইনুদ্দিন, আপনাকেও ধন্যবাদ। দর্শকদেরকেও আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।